শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা মাই টিভির সংলাপে আপনাদের সাথে আছি আমি চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় সাধের আবাসন, সাধ্যের সমন্বয়। আপনারা নিশ্চয়ই এর মধ্যে অবগত হয়েছেন, আগামী 21 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত আবাসন খাতের বেসরকারি যে সংগঠন রয়েছে সেই রিহ্যাবের একটি শীতকালীন ফেয়ার বা মেলা যাই বলি সেটি রয়েছে। এ নিয়ে বিভিন্ন আলোচনাও আছে, সবকিছু নিয়ে আমরা আলাপ করব। আর এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন রিহ্যাবের সিনিয়র সহ সভাপতি জনাব নুরুন নবী চৌধুরী শাওন এমপি, এবং রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শাবান মাহমুদ। আমরা এই দুজনের সাথে আলোচনা করব, আর এই আলোচনায় আপনারাও অংশ নিতে পারেন। সেক্ষেত্রে টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন প্রাসঙ্গিক প্রশ্ন। অবশ্যই টেলিভিশনের ভলিউম শূন্যে নামিয়ে নেবেন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। জনাব নুরুন নবী চৌধুরী শাওন, যে কথা বলছিলাম, হাঁটি হাঁটি পা পা করে এই আবাসন খাত অনেক দূর এগিয়েছে, বলা যায় প্রায়, আমি যদি ভুল না করি, 25 বছর আপনারা পূর্তি অনুষ্ঠান হয়তো করবেন, বা 25 বছর পূর্তি হয়েছে যাই বলি। এখন আর সেই আতুর ঘরে বা শৈশবে নাই, এটি অনেকটাই কৌশল বা তারুণ্যে পা দিয়েছে। তো এমন একটি অবস্থায় দাঁড়িয়ে প্রথমে যদি জানতে চাই, এই খাতের ভিশন কি বা মিশন কি, আপনারা সেটি কিভাবে দেখছেন? ধন্যবাদ মজলিস ভাই আপনাকে। রিহ্যাব সদস্যদের প্রথম ও প্রধান ভিশনই হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহর এবং আমাদের জেলা শহরগুলোতে একটি পরিকল্পিত নগরায়ন, টেকসই মজবুত আবাসনের ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য। সেক্ষেত্রে আমরা দেখছি যে আজকে সরকার আমাদের এই সবার প্রত্যেকটি নাগরিকের জন্য আবাসন সুবিধা দেওয়ার, ছাদের ব্যবস্থা করার জন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। তার সহযোগী হিসাবে আমরা যারা এই আবাসন ব্যবসার সাথে জড়িত, যারা রিয়েল এস্টেট ব্যবসা আমরা জড়িত, আমরা সরকারের সহযোগী সংগঠন হিসাবে আমরা রিহ্যাব, আমরা সারা বাংলাদেশে তথা রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, আমাদের রাজধানী ঢাকা চট্টগ্রামের বাইরেও আমরা কুমিল্লা, রাজশাহী, কক্সবাজার, আমাদের বিভিন্ন জেলা শহরে এবং বিভাগীয় শহরে আমরা এই রিহ্যাবের মাধ্যমে আপনাদের কার্যক্রম ছড়িয়ে, আমাদের কার্যক্রম আমরা ছড়িয়ে দিচ্ছি। অলরেডি আমরা সেখানেও আমাদের বিভিন্ন রিয়েল এস্টেট আমরা অ্যাপার্টমেন্ট তৈরি করে আমরা পরিকল্পিত নগরায়ন গড়ার জন্য সমগ্র বাংলাদেশকে আমরা একটি ছাদের নিচে আনার, একটি পরিবারের মধ্যে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় বলা হয়ে থাকে যে এই রিয়েল এস্টেট যেই খাত বা আবাসন খাত, এই আবাসন খাতে ঠিক কত, যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা বলি, যে কারা কারা আসলে যুক্ত আছে বা কি ধরনের জনশক্তি এর সাথে যুক্ত আছে, সেই বিষয়টি কিভাবে দেখছিলাম? এটা যদি আমরা বলি, আমরা রিয়েল এস্টেট ব্যবসায়ী, আমাদের প্রায় 15,000 আমাদের নিবন্ধিত আমাদের সদস্য আছেন রিহ্যাব। এর বাইরেও কিন্তু আমাদের প্রায় 1,500-এর মতো, প্রায় 1,500 আমাদের নিবন্ধিত এবং 1,500 আমাদের অনিবন্ধিত যারা এর বাইরে আছে। আমরা 1,500 নিবন্ধিত ব্যবসায়ী যারা রিয়েল এস্টেট রিহ্যাবের সাথে সংযুক্ত। আমরা কিন্তু যেটা আমাদের প্রায় 35,000 আমাদের শিক্ষিত যারা বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা এবং উচ্চতর ব্যবস্থাপক সহ আমাদের প্রায় 35,000 আমাদের উচ্চশিক্ষিত নাগরিকের কর্মসংস্থানের এখানে ব্যবস্থা আছে। পাশাপাশি প্রায় 35 লক্ষ আমাদের শ্রমিক যারা এই আবাসন
শিল্পকে কেন্দ্র করে যাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে। এই 35 লক্ষ শ্রমিকের প্রায় 2 কোটি লোকের অন্নের যোগায়, কিন্তু অন্নের যোগান নিঃসন্দেহে অর্থনীতিতে এটি একটি বড় অবশ্যই। অবদান, এবং আমরা জানি যে প্রবৃদ্ধিতেও আপনাদের একটি সহায়ক ভূমিকা আছে। আমরা এই বিষয়টি শুনবো। আমরা প্রায়শই যখন আবাসনের ক্ষেত্রে আলাপ করতে যাই তখন বিভিন্ন অভাব অভিযোগের কথাও আসে, সেই ধরনের অভিযোগ আমরা শুনে থাকি। আমাদের আজকেও হয়তো দর্শকরা বিভিন্ন প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তরে যাব। এই মুহূর্তে একজন দর্শক আছে, আমরা শুনে আসি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমি ধানমন্ডি থেকে রেহানা বলছিলাম। জি বলুন। আমি 2009-এ নগর অন্তরায় ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম। আজ পর্যন্ত সেই ফ্ল্যাটটা আমি পাইনি, এখনো আমাকে হস্তান্তর করা হয়নি। রিহ্যাবের মেম্বার কি? আচ্ছা, আপনার এই কোম্পানিটি কি রিহ্যাবের মেম্বার? লালমাটিয়ায়। আচ্ছা আচ্ছা, ওনারা কি রিহ্যাবের মেম্বার? হ্যাঁ, রিহ্যাবের মেম্বার, নিবন্ধিত। আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা শুনবো এই উত্তর। জি, আপনি উত্তরটি দিতে পারেন। জি, ধন্যবাদ যিনি প্রশ্নটা করেছেন। আসলে আমাদের রিহ্যাবের নিবন্ধিত যারা মেম্বার, আমাদের একটি মিডিয়েশন সেল আছে। আমি তাকে বলবো, তিনি যদি সেই সেলে যদি দরখাস্ত করে থাকেন কোনো আমাদের যারা রিহ্যাবের নিবন্ধিত মেম্বার, তাদের বিরুদ্ধে যদি তারা যদি আমাদের আপনার সাথে মানে অর্থাৎ ল্যান্ড ওনার সাথে ডেভেলপারের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী তিনি যদি যথাসময়ে কিংবা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি তিনি তার প্রজেক্ট যদি যথাসময়ে না আপনাকে হস্তান্তর করে থাকে, তাহলে আমাদের মেডিসিন সেলে আপনাকে দরখাস্ত করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তার বিরুদ্ধে, তাহলে আমরা আমাদের একজন রিটায়ার্ড জাজ এবং আমাদের মেডিসিন কমিটির যিনি চেয়ারম্যান সহ আমাদের একটি সাব কমিটি আছে, যেখানে আমরা এই সমস্যাগুলো সমাধান করে থাকি। ইতিমধ্যেই আমাদের এই রিহ্যাবের জন্মলগ্ন থেকে আজ অবধি প্রায় 1700 কমপ্লেইন আমাদের এই মেডিসিন সেলে সুরাহা করা হয়েছে, দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 953টা অভিযোগ আমরা এই আমাদের মেডিসিন সেলে আমরা সমাধান করেছি। প্রায় 60% আমরা ইতিমধ্যে সমাধান করেছি। যদি আপনি দরখাস্ত না করে থাকেন, তাহলে আপনাকে আমি অনুরোধ করব যে আমাদের সেই মেডিসিন সেলে আপনি দরখাস্ত করেন। অবশ্যই আমরা এটার বিষয়ে, যেহেতু সে রিহ্যাবের মেম্বার, অবশ্যই তার এই বিষয়ে আমরা আপনাকে সমাধান দিতে আমরা পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের বাইরেও কিন্তু আপনারা মাথায় রাখবেন প্রায় 1500 যারা চৌধুরী শাওন, আমরা এই বিষয়ে আরো শুনবো। আমরা একটু জনাব শাবান মাহমুদের কাছে শুনে আসি, আপনার এই প্রসঙ্গে আরো শুনবো আমরা। যে কথা বলছিলাম, হাঁটি হাঁটি পা পা করে যেই শিল্পটি একটি মহিরুহে পরিণত হয়েছে বলতে পারি, আবাসন খাতে একটি বিরাট বড় ভূমিকা রাখছে। উনি বলছিলেন কত পরিবার এর সাথে সংযুক্ত। তো সবকিছু মিলে আবাসনের যে অর্থনীতি বা যে সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই ইতিবাচক হিসেবে দেখছি, এবং এটি আমি মনে করি যে আজকে যে আমাদের প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রেও এই রিহ্যাবের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদেশি এবং রিহ্যাব অবশ্যই আমাদের মৌলিক যে চাহিদা আছে, একজন যে কোনো দেশের একজন নাগরিক, তার যে ফান্ডামেন্টাল ডিমান্ড থাকে সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, তার মধ্যে এই আবাসন একটি ডিমান্ড, এবং এটি ফুলফিল করার ক্ষেত্রে সরকার অবশ্যই আন্তরিক, কিন্তু সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ হিসেবে রিহ্যাব প্রায় 25 বছর ধরে, আপনি বলছিলেন এই 25 বছরে মহিরুহু প্রতিষ্ঠানের রূপ নানেক অন্ততপক্ষে বিকশিত হয়েছে এবং এই শিল্পের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে এই শিল্পকে ঘিরে অবশ্যই মানে অপ্রিয় হলেও সত্য অনেক অভিযোগ রয়েছে। এই শিল্পকে ঘিরে যারা ডেভেলপার কোম্পানির মালিকানা প্রতিষ্ঠানের মালিক হিসেবে আছেন, তাদের বিরুদ্ধে অনেক যৌক্তিক অভিযোগ আছে, এবং তারা দীর্ঘসূত্রিতার মাধ্যমে আমাদের যারা গ্রাহক বা এই আবাসনের সুবিধাটি ভোগ করতে চান, অনেক কষ্টার্জিত টাকা
জীবনের অনেক কষ্টার্জিত অর্জনের টাকা, অনেকের রিটায়ারমেন্টের টাকা, অনেক সরকারি চাকরিজীবী তিনি হয়তো জীবনের শেষ বেলায় তার সমস্ত সঞ্চিত টাকা দিয়ে, রক্ত পানি করা টাকা দিয়ে, অনেকে আছে যে বিদেশে মানে একজন অস্বাভাবিক পরিশ্রমী একজন শ্রমিক, তিনি তার এই কষ্টার্জিত অর্থ বিদেশ থেকে দেশে পাঠিয়ে তার সন্তানদের অনেক ক্ষেত্রে তাদের চাহিদা পূরণ না করে একটি নিশ্চিত আবাসনের ঠিকানায় তার সন্তানরা একটি ঘরে বসবাস করবে, একটি সুন্দর পরিকল্পিত বাসায় থাকবে, বাসভবনে থাকবে, এই প্রত্যাশায় দেওয়ার পরেও আমি বলবো না যে এটি জেনারেল বা কমন অভিযোগ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই এই অভিযোগগুলো আছে। সেই অভিযোগগুলো একটু আগে রেহানা আপা ধানমন্ডি থেকে যে অভিযোগ করছিলেন, এ ধরনের অসংখ্য অভিযোগ আছে, যেটি আমাদের নুরনবী চৌধুরী শাওন ভাইও বলছিলেন। শাওন ভাইকে ব্যক্তিগতভাবে আমরা আসলে ছাত্র জীবন থেকেই চিনি। শাওন ভাইয়ের প্রতি আমার আস্থা আছে। তিনি যখন ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতিতে তিনি সফল হয়েছেন। তিনি যে কলেজে পড়েছিলেন সেই কলেজের নন্দিত নেতা হিসেবে তিনি নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছিলেন, ভিপি নির্বাচিত হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের, যুবলীগের সংগঠনের সঙ্গে যখন সংশ্লিষ্ট ছিলেন, ঢাকা মহানগর যুবলীগকে নতুনভাবে সাজিয়েছেন। তিনি যখন এলাকায় রাজনীতি শুরু করেছেন, এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি বা এমপি হয়েছেন, এবং আমরা মিডিয়া কর্মী হিসেবে খোঁজ খবর যতটুকু জানি যে সেখানে শাওন ভাই অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে তার নির্বাচনী এলাকায় আছেন। এটি তাকে মুখোমুখি পাওয়ার জন্য, আমরা খুশি করার জন্য নয়, এটি আমাদের অনুসন্ধানী মানে দৃষ্টিভঙ্গিতে প্রতিবেদনে আসছে। তো সেই শাওন ভাই যখন রিহ্যাবের গুরুত্বপূর্ণ দায়িত্বে, তিনি সহসভাপতির দায়িত্বে থাকলেও এটিও আমরা জানি যে মূলত এই সংগঠনটি তাকে ঘিরে পরিচালিত হচ্ছে, তিনি মুখ্য ভূমিকায় আছেন। তা শাওন ভাই দায়িত্বকালীন অবস্থায় এই অভিযোগগুলোকে উড়িয়ে না দিয়ে, এই অভিযোগগুলোকে আমলে নিয়ে এই রিহ্যাব প্রতিষ্ঠানটিকে সর্বসাধারণের কাছে একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান, একটি আস্থার প্রতীক হিসেবে তিনি গড়ে তুলবেন, এটি আমরা প্রত্যাশা করি। পাশাপাশি আমি মনে করি যাতে আমরা এই ভোগান্তি থেকে মুক্তি পাই, সেজন্য রিহ্যাবকে কিছু কঠোর নীতিমালার ভিত্তিতে আমরা সেই বিষয়ে আসবো। একজন দর্শকের ফোন নেই। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাইজান কেরুন থেকে বলছিলাম, আনোয়ার। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, গ্রামে গঞ্জে অনেক সময় দেখা যায় সরকারের নদী নালা, খাল বিল, এনামি প্রপার্টি, খাসের প্রপার্টি অনেক কিছু আছে, কিন্তু এগুলা যে সরকারের অনেক জায়গা আছে, কিন্তু আমরা কিভাবে বুঝবো এটা সরকারের জায়গা বা পাবলিকের জায়গা? সরকারের কোনো নিশান গাড়া থাকে না, সরকারের কোনো নিশান বা কোনো সিন্ডিকেট দেওয়া যায় কিনা এগুলো সরকারের, এগুলা খাসে, এই ধরনের ব্যবস্থা নেওয়া যায় কিনা এই বিষয়ে একটু আলোচনা করবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রশ্নের উত্তর শুনবো, একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি। আশা করি আমাদের ছেড়ে যাবেন না। ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব নুরনবী চৌধুরী শাওন এমপি, যে কথা বলছিলাম, দর্শকের একটি ফোন ছিল সরকারি জায়গার ব্যাপারটা, সেটি খুব সংক্ষেপে যদি একটু বলেন, তারপর আমরা অন্য প্রশ্নের অবতারণা করবো। হয়তো আসলে আমাদের কেরানীগঞ্জ থেকে এক ভাই যে প্রশ্ন করেছেন যে সরকারের যত মানে বিভিন্ন মন্ত্রণালয়ের কিংবা যেমন জেলা পরিষদের এলজিডির সম্পত্তি আছে, ভূমি, খাত জমি, যেটা ভূমি মন্ত্রণালয়ের অধীনে, কিংবা দেখা গেল এলজিডির একরভুক্ত জায়গা, কিংবা রোডস এন্ড হাইওয়ের একরভুক্ত জায়গা, গণপূর্তের একরভুক্ত জায়গা, এই জায়গাগুলো দেখা গেল যে বিভিন্নভাবে এখানে সংশ্লিষ্ট কর্মকর্তা আছে সরকারের দায়িত্বপ্রাপ্ত। যেমন এলজিডি যদি জেলা পরিষদের জায়গা থাকে, সেখানে যদি কেউ সেই জায়গা বেদখল করতে চায়, সরকারি সম্পত্তি কোনো ব্যক্তিগত এলাকায় যারা ক্ষমতাশালী বা প্রভাবশালী মহল যদি সেই জায়গা অবৈধভাবে দখল করতে যায়, তাহলে আমার মনে হয় যে একজন সচেতন নাগরিক হিসাবে আমার দায়িত্ব সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে, যেমন জেলা পরিষদকে, কিংবা যদি রোডস এন্ড হাইওয়ের জায়গা হয়ে থাকে তাহলে রোডস এন্ড হাইওয়ের যে জেলার এক্সেন আছেন, কিংবা এডিশনাল চিফ, কিংবা এসি, কিংবা চিফ ইঞ্জিনিয়ারের সাথে তারা যোগাযোগ করলে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই সেই জায়গায় সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের প্রয়োজনেই সেখানে সেই জায়গা থেকে সেই প্রভাবশালী মহলের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। সুতরাং এভাবে আসলে এত জায়গা এগুলো সাইনবোর্ড গেড়ে এগুলো আসলে হয় না, কিন্তু সরকারের অবশ্যই মনিটরিং আছে, সরকারের জায়গা যেন বেহাত না হয়।
আচ্ছা আচ্ছা। আর এই বিষয়ে বলা হয়ে থাকে, আমরা বেশ কয়েক বছর থেকেই শুনছি যে আবাসন খাতে এক ধরনের মন্দা ভাব, যদিও এখন কিছুটা অবস্থার উন্নতি হচ্ছে। এই বিষয়টি আসলে কি, এর নেপথ্যে আসলে কি কাজ করেছে বলে মনে করেন? আগে আমরা মন্দা ভাবের ব্যাপারটি জেনে আসি। আবাসন খাতে আমরা যদি একজন ব্যবসায়ী হিসেবে, আমি যে দিক থেকে আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে আমি যেটা বিবেচনা করব, সেখানে আমাদের আবাসন খাতে আমাদের এই যেটা আমি বলেছি পূর্বেই, যে আমাদের নিবন্ধিত ব্যবসার বাইরে এই ব্যাঙের ছাতার মতো অনেক যারা রিয়েল এস্টেট ব্যবসায়ী এই ঢাকা শহরে কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ব্যবসায় যারা উদ্যোক্তা হিসাবে যারা আবির্ভাব ঘটেছে, যাদের দেখা গেল যাদের দক্ষ জনবল নেই কোম্পানিতে, যাদের বিনিয়োগ, আমরা এই বছর থেকে একটা নিয়ম করেছি, কমপক্ষে 1 কোটি টাকা যাদের পেইড আপ ক্যাপিটাল না থাকবে তারা রিহেবের সদস্য হওয়ার মতো যোগ্যতা তাদের থাকবে না, মিনিমাম। তো দেখা গেছে যে এমন এমন সাধারণ যারা এক সময় পান দোকানদারি করত, যারা মুদি ব্যবসায়ী, যারা এই সেক্টরে যাদের কোন রকম অভিজ্ঞতা নেই রিয়েল এস্টেট ব্যবসায়, যিনি অন্য পেশা থেকে হঠাৎ করেই সামান্য কিছু পুঁজি নিয়ে একজন জায়গার মালিক অর্থাৎ ল্যান্ড ওনারের সাথে সে চুক্তিবদ্ধ হয়ে সে ল্যান্ড ওনারের স্বার্থকে বেশি দিয়ে নিজের ব্যবসার কোনো হিসাব নিকাশ না করে, যার মিনিমাম অভিজ্ঞতা নেই রিয়েল এস্টেট ব্যবসা সম্পর্কে, সে চুক্তিবদ্ধ হয়ে সে অ্যাপার্টমেন্ট শুরু করলো, সম্পূর্ণ গ্রাহকদের টাকার উপরে নির্ভর করে সে এই অ্যাপার্টমেন্ট প্রকল্পটা সে সম্পন্ন করবে, ধরেন 3 বছরে বা 4 বছরে। সেক্ষেত্রে তার কোনো ব্যাংক সাপোর্ট নেই, সুবিধা নেই, কিন্তু আমার সেই ল্যান্ড ওনার সে হয়তো সুযোগ সুবিধা তাকে এগ্রিমেন্টে বেশি দেখিয়েছে মুখে, কিন্তু বাস্তবে সে এটা তাকে দিতে পারবে না। সেক্ষেত্রে সে বেশি লোভে পড়ে সেই যে অনিবন্ধিত কিংবা যারা অদক্ষ, যার কোনো অভিজ্ঞতা নেই, যার দক্ষ প্রকৌশলী নেই, যার কোনো দক্ষ জনবল নেই, ব্যবস্থাপক নেই, সেই কোম্পানিকে দেওয়াতে সেক্ষেত্রে এরকম অনেক কোম্পানি যেগুলো ফেল করেছে বিগত দিনে। এবং শুধু তাই নয়, আমাদের সেম এইটা যদি অন্যভাবে বিবেচনা করি, আমাদের একটা প্রজেক্টের মধ্যে আমার 20টা ফ্ল্যাট, আমি একজন দক্ষ এবং নিবন্ধিত, আমি রিহ্যাবের নিবন্ধিত একজন ব্যবসায়ী, আমার দক্ষ জনবল আছে, আমি নিয়ম মাফিক আমার প্রজেক্ট শুরু করলাম, 3 বছরের চুক্তিতে আমি আমার প্রজেক্ট সম্পন্ন করে আমি ল্যান্ড ওনার বুঝিয়ে দিব, আমার বিকৃত অংশ আমি গ্রাহকদের কাছে আমি যথাসময়ে বুঝিয়ে দিব। সেক্ষেত্রে আমার 20 জন গ্রাহক টোটাল অ্যাপার্টমেন্টে, এই 20 জনের মধ্যে দেখা গেল যে আমার 16 জন আমার সঠিক সময় আমার কিস্তি পরিশোধ করলো। এর মধ্যে দেখা গেল যে আমার 4 জন কিংবা 6 জন আমার কিস্তি দিতে ফেল করলো। এই ধরনের সেক্ষেত্রে ওই 6 জন গ্রাহকের কারণে বাকি 16 জন কিন্তু এফেক্টেড হলো, টোটাল প্রজেক্টের উপরে এটা এফেক্ট হয়। শেষ পর্যন্ত আমার একটা সীমাবদ্ধতা আছে যে আমি এই প্রজেক্টে আমি 5 কোটি টাকা ইনভেস্ট করব। সেক্ষেত্রে আমার গ্রাহকদের কাছ থেকে আমি কিস্তিতে টাকা নিব, আমি ধরি 4 কোটি টাকা। সেই 4 কোটি টাকার মধ্যে আমি 3 কোটি টাকা আমি পেলাম। 1 কোটি টাকা আমাকে ওই যে 4 জন বা 6 জন গ্রাহক আমাকে যথাসময়ে টাকাটা সে পরিশোধ করলো না। সেক্ষেত্রে কিন্তু আমি এই প্রকল্পটা যখন শেষ করব, শেষ সময় এসে দেখা গেল যে আমার কমিটমেন্ট অনুযায়ী আমার যে লিফটটা দেওয়া কথা, আমার ওই গ্রাহক আমাকে যথাসময়ে টাকাটা না দেওয়ার কারণে কিংবা তার অপারগতার কারণে সেক্ষেত্রে আমি তাকে সেই চাহিদা মতো লিফটটা আমি দিতে পারছি না, এবং যথাসময়ে আমি আমার প্রজেক্টটা আমি শেষ করতে পারতেছি না। যথাসময়ে 3 বছরের প্রজেক্ট যখন আমি 5 বছরে শেষ করব, আমার কিন্তু এই প্রজেক্টের কষ্ট বেড়ে যায়। সেক্ষেত্রে আমারও ব্যাংক ঋণ আছে, আমি ব্যাংকের টাকা দিয়ে আমি প্রজেক্ট দাঁড় করাই। আচ্ছা আচ্ছা, আমরা সীমাবদ্ধতা বুঝতে পেরেছি। সেক্ষেত্রে একজন দর্শকের ফোন নিয়ে আসি, তারপর আবার সমস্যা, এখানে গ্রাহকেরও সমস্যা আছে, আবার মানে সমস্যা দুপক্ষেই আছে। হ্যাঁ, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি আইয়ুব বলছি উত্তরা থেকে। জি বলুন। প্রশ্নটা হচ্ছে আমি একটা প্লট বুকিং নিয়েছিলাম ইয়া থেকে, বসুমতী থেকে। তো বসুমতী থেকে প্লটটা নেওয়ার পরে উনি আমার বললো যে 1 বছর চালিয়ে নিয়েছি ইনস্টলমেন্ট গুলা। চালানোর পর হঠাৎ করে বললো যে আমাকে আপনার এই প্লটটা একটু রিস্ক এসে গেছে, রাজুকে একটু ডিস্টার্ব করতেছে, আপনি যদি চান সমস্যা না হয়, আপনি খুব বড় মানুষ, আপনি ইয়া করেন, প্লটটা চাইলে প্রত্যাহার করতে পারেন। তো আমি বললাম যে কেন সমস্যা? বলে জানা বস আমরা একটু সমস্যা করছি, আপনাকে যে ব্লকে দেওয়া হয়েছে ওই ব্লকটা কিনা মনে হয় আমরা ডাউটে গেছি গিয়ে। তো আমি চিন্তা করলাম যে এইসব লোকের সাথে ঝামেলা করলাম নাই। আমি বলে যে কি করতে হবে, তো উনি আমার একটা কাগজ দিলেন এটা প্রত্যাহার করার জন্য। তো আমি যে কি হবে, বলে 1,35,000 টাকা জমাইছে, আপনাকে আমরা এগুলো ফেরত দিয়ে দেবো। তো আমি একটা অ্যাপ্লিকেশন লিখি, উনি লিখলো, আমি সাইন করে দিলাম, বলে যে 2 মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। এটা 2010 সালের কথা। আমি প্রত্যাহার করে চলে আসলাম। পরের মাসে গেলাম, বলছে আপনি 1,35,000 টাকা পাবেন না, পাবেন 1,21,000 টাকা। আমি যে তা তো আমার আপত্তি নেই, আমার টাকাগুলো দিয়ে দিলে হলো। এই বসুমতীতে অফিসে আমি না হলে 200 বার গিয়েছি এ পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত ম্যানেজার এই টাইম দে, এই ডেট দে, সেই ডেট দে। তারপর আমাকে বলো যে আমাদের মালিক নাই, মালিক চিটাং এ থাকে, আবার চিটাং ওরা প্রজেক্ট করতেছে, অর্থনৈতিক অবস্থা খারাপ, অনেকগুলো সেটেলমেন্ট দিতে হচ্ছে। যে আমরা বুঝতে পেরেছি নানা টালবাহানার মধ্যে 2010 সাল থেকে এ পর্যন্ত সেটি সুরাহা হয়নি। আমরা শুনবো সে বিষয়ে জনাব শাবান মাহমুদ। যে দর্শক যে কথা বলছিলেন এই বিষয়টি আসলে আমরা বিক্রেতা বলি বা মালিক পক্ষ বলি, তাদের কথা তো শুনলামই। ক্রেতাদের পক্ষ থেকে যেহেতু কোনো প্রতিনিধি নেই, আপনি যদি বিষয়গুলোকে একটু রেজ করেন আর কি, উপস্থাপন করেন। না, ক্রেতা হিসেবে আমার হয় খুব মধুর অভিজ্ঞতা রয়েছে অথবা নির্মম অভিজ্ঞতা রয়েছে। এই ব্যক্তিগত অভিজ্ঞতাটি আমি এখানে শেয়ার করতে চাই না, কিন্তু সর্বশেষ যে সার্বিকভাবে বসুমতীর রিয়েল এস্টেট কোম্পানির নামে উনি যে অভিযোগটি করলেন, ওনার এই অভিযোগের ভেতর দিয়ে কিন্তু একটি কর্মচিত্র আমার মনে হয় ফুটে আসে রিহ্যাবের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাপারে। তবে আমি বিশ্বাস করি যে দেশে হয়তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকে, কিন্তু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু খুবই সীমিত। আর উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যেগুলো, সেগুলোকে ঘিরেই কিন্তু বিতর্ক হয়। ঠিক একইভাবে যে কোনো প্রতিষ্ঠানে এই যে রিহ্যাবে কি যে অভিযোগ উনি করলেন বসুমতীর বিরুদ্ধে, আবার অনেক সাফল্যের দিক কিন্তু এই রিহ্যাবের অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আছে। আমি বিশ্বাস করি কমপক্ষে শতাধিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা যেতে পারে। ভুক্তভোগীদেরও তো ইগনোর করার সুযোগ নেই। ভুক্তভোগীদের কোনোভাবে ইগনোর করার সুযোগ নেই। ভুক্তভোগীদের এই অভিজ্ঞতাটাকে মানে আমলে নিয়ে শাওন ভাইদের বা রিহ্যাবের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদের, এবং এর সঙ্গে সরকারের যে সকল প্রতিষ্ঠান রয়েছে, যেমন রাজুক, যেমন পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বোধহয় আপনাদের সঙ্গে রিলেটেড না, পরিবেশ, রাজুক, তারপরে আপনাদের সঙ্গে আছে সরাসরি পূর্ত মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয় আছে। আবার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা চিন্তা করতে গেলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও এখানে ভূমিকা আছে। সবকিছু মিলে যারা এগুলোর সঙ্গে কনসার্নড অথরিটি সরকারের, তাদেরকে অন্ততপক্ষে লফুল্লি যদি অ্যাকশনের ব্যবস্থা থাকে, তাহলে ভুক্তভোগীরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা তাদের এই ভুক্তভোগীর জবাবে কিছু রেজাল্ট পেতে পারে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে। কিন্তু সেক্ষেত্রে কঠোর আইন প্রয়োগের একটি বিধান থাকা দরকার। আর আপনারা যারা রিহ্যাব গড়ে তুলেছেন, তাদের লক্ষ্য হওয়া উচিত যে এই শিল্পটিকে এগিয়ে নেওয়া, পাশাপাশি এই শিল্পের সঙ্গে যারা সংশ্লিষ্ট, যাদেরকে ঘিরে এই শিল্প, সেই ক্রেতাদের সুযোগ সুবিধা, ক্রেতাদের ভোগান্তি লাঘবে আপনাদের কিছু বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। ওই জায়গাগুলোতে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের অবজারভেশন যে আপনাদের ঘাটতি আছে। আবার আপনি যে উদাহরণ দিলেন যে কিছু সংখ্যক ক্রেতাও ঠিকভাবে ইনস্টলমেন্ট দিতে পারে না, তখন নানাবিধ সংকট তৈরি হয়, ওই জায়গায় আমি একমত। আমি মনে করি যে যিনি শাওন ভাই বলছিলেন খুব ভালোভাবে যে রিহ্যাবে বা রিয়েল এস্টেট কোম্পানিতে হুট করে কিছু লোক চলে আসছে যে যাদের প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স নেই, অথবা এই প্রতিষ্ঠানটি অপারেট করার জন্য মিনিমাম যে লোকবলের ফিনান্সিয়াল যে কন্ডিশন অথবা সাপোর্ট দরকার, এটিও তাদের নেই। আমার মনে হয় যে এই অংশটি বাংলাদেশে কিন্তু এক ধরনের হুজুক আছে। একটা বিরতিতে যাচ্ছি, এসে আবার আপনার কাছে ফিরবো, তখন শুনবো। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।
ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব নবী চৌধুরী শাওন, যে কথা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে আপনাদের একটি প্রদর্শনী হতে যাচ্ছে 21 থেকে 25 ডিসেম্বর, তো এ বিষয়ে আসলে যদি একটু বিস্তারিত আলোকপাত করেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে আমরা মেলা আমাদের আগামী 21 থেকে 25 তারিখ প্রতি বছরের নয় আমাদের এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমাদের রিহ্যাবের শীতকালীন মেলা আমাদের অনুষ্ঠিত হবে। আমরা এবার অন্যান্য বছরের চেয়ে আরো অনেক নতুন উদ্যমে, নতুন স্পৃহা নিয়ে আমরা এই মেলার আয়োজন করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সে মেলা উদ্বোধন করবেন। আমরা 21 তারিখ সকাল 11টা থেকে এই মেলা শুরু হবে। আমাদের যারা দর্শক আছেন কিংবা যারা গ্রাহক আছেন, যারা মেলায় গিয়ে আমাদের ফ্ল্যাট যারা ক্রয় করতে কিংবা যারা ফ্ল্যাট দেখতে যারা মেলায় যাবেন, 21 তারিখ সকাল 11টা থেকে তারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রতিদিন পর 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তারা মেলায় আমাদের এই ফ্ল্যাট বিক্রয় হবে। এখন আমরা এই মেলা কিন্তু শুধু এই ঢাকাই মধ্যে সীমাবদ্ধ না, আমরা সেই আন্তর্জাতিক ভাবে আমাদের রিহ্যাবকে, আমাদের রিয়েল এস্টেট ব্যবসাকে তথা বাংলাদেশের রিয়েল এস্টেট ব্যবসাকে গ্লোবালাইজ করার জন্য আমরা সেখানে আমরা সেই যারা যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, দুবাই, মিডল ইস্টে, আমরা কাতারে আমরা কিন্তু মেলা করেছি বিগত দিনে। সেক্ষেত্রে আমরা যারা বিদেশি রেভিডেন্স আমরা দেশে আনার জন্য এই আমাদের এই রিয়েল এস্টেট শিল্প এইটা বিশাল ভূমিকা নেয়। সেই এই বাইরের সাথে অর্থাৎ বিদেশি গ্রাহকদের সাথে আমাদের দেশের সেতু বন্ধন এই মেলার মাধ্যমে হয়। আর আমরা এই মেলাতে আমরা ঢাকায় যে মেলাটা করি কিংবা চিটাগংয়ে আমরা মেলা করে থাকি, এই মেলাগুলোতে হ্যাঁ ফেব্রুয়ারিতে আমাদের চিটাগংয়ে মেলা হবে। সেখানে আমাদের যারা গ্রাহক যারা এখান থেকে এই মেলা থেকে যারা ফ্ল্যাট কিনবে তাদের একটা অ্যাডভান্টেজ সেখানে আছে। সেই অ্যাডভান্টেজটা হলো যে আমরা যারা এই আমাদের যারা সদস্যরা এই মেলায় যারা স্টল নিয়েছে তাদের কিন্তু আমরা গত 10 বছরের এসিআর আমরা যাচাই বাছাই করে দেখি যে তারা ক্যাপাবল কিনা। তাদের বিরুদ্ধে কোনো এই ধরনের এই যে যারা যথাসময়ে ফ্ল্যাট হস্তান্তর করতে পারে না বা এই ধরনের তাদের বিরুদ্ধে গত 10 বছর কোনো অভিযোগ আছে কিনা। যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আমাদের সেলে আছে তাদেরকে কিন্তু আমরা স্টল দেই না, মানে একটু অপেক্ষাকৃত ক্লিন ইমেজ যাদের আছে তাদেরকে আমরা স্টল দেই এবং এখানে তারা কিন্তু একটা ডিসকাউন্ট দেয়, একটা অফার নিয়ে তারা এখানে আসে। যেমন তারা যদি নরমালি এই মেলার বাইরে কেউ ফ্ল্যাটটা কিনে, যে ফ্ল্যাটটা কিনবে সে ধরেন 2000 টাকা পার স্কোয়ার ফিট বা 3000 টাকা পার স্কোয়ার, যে 3000 টাকা পার স্কোয়ার ফিট কিনবে সেখানে সে 200 টাকা পার স্কোয়ার ফিটে কম এখানে একটা অফার নিয়ে আসবে মেলায়। সেখানে আমার ক্রেতা এখান থেকে মেলা থেকে যদি সে একটা অর্ডার করে সে লাভবান হবে একদিকে কিনতে, আর অন্যদিকে সে একটা নিশ্চয়তা পাবে এখানে আমরা রিহ্যাব এটা দায়িত্ব নেই। এখানে যদি কেউ মেলায় যদি ফ্ল্যাট বুকিং দেয় বা প্রতিশ্রুতি ভঙ্গ করে সেক্ষেত্রে তার প্রতিশ্রুতি ভঙ্গ করার কোনো সুযোগ নেই। একদিকে আমরা তার ব্যাকগ্রাউন্ড দেখে যাচাই বাছাই করে তাদেরকে আমরা স্টল দেই, তারপরও আমাদের এইখান থেকে যারা মেলা থেকে যারা কিনবে তারা শক্ত আমাদের মনিটরিং এর মধ্যে থাকে রিহ্যাবের। সেক্ষেত্রে একদিকে তার প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা খুব কম থাকে, অন্যদিকে সে কম মূল্যে একটা অফারের কারণে কম মূল্যে সে ফ্ল্যাটটা কিনতে পারে। সেই জন্য মেলাটা আমাদের যারা গ্রাহক আছে তাদের জন্য যেমন লাভবান, আর আমরা যারা এই ব্যবসায় আছি আমাদের এই নিজেদেরকে প্রেজেন্টেশন করা এই মেলার মধ্য দিয়ে আমরা যারা রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং এর সাথে যারা লিঙ্কেজ ব্যবসা আছে আমাদের বিভিন্ন যেমন বেসিন, টাইলস এই ধরনের লিঙ্কেজ ব্যবসায়ীদেরও এখানে একটা প্রেজেন্টেশন করার সুযোগ। পাশাপাশি যারা আমাদেরকে এইখানে আমাদের
ঋণ সহায়তা দেয়, বিভিন্ন ব্যাংকগুলো আছে তাদেরকেও আমরা, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমরা এখানে প্রেজেন্টেশন করার সুযোগ দিই। আচ্ছা, ব্যাংকের ব্যাপারটিতে আমরা আসবো, একটু শুনে আসি। জনাব শাবান মাহমুদ, একটি বিষয় আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে স্বাদ আর সাধ্যের যে সমন্বয়ের কথা আমরা বলি, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের হয়তো সারা জীবনের একটি স্বপ্ন থাকে, একটি ঠাই খুঁজে নেয়ার, একটি শান্তির নীড়ের, যেখানে উনি অবশ্যই হয়তো নিশ্চিন্তে নির্ভাবনায় জীবনের শেষ সময়টুকু কাটাতে পারবেন, কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ঠিকানা রেখে যেতে পারবেন। সেই ক্ষেত্রে তাদের যে দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন থাকে, সেই স্বপ্ন বাস্তবায়নে আসলে রিহ্যাব কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই রিহ্যাব মুখ্য ভূমিকা পালন করতে পারে। রিহ্যাব যদি স্ট্রং মনিটর ব্যবস্থা নিশ্চিত করে এবং রিহ্যাব যদি যারা গ্রাহক তাদের প্রতি আন্তরিক থাকে, কারণ এই রিহ্যাব প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত তাদের তো একটি অভিভাবক সংগঠন হলো রিহ্যাব, এবং এটি একটি বৈধ সংগঠন, এবং এটি অনেক সময় নির্বাচনের ভেতর দিয়ে এই কমিটি হয়, অনেক সময় মনোনীত হয়, এবং এই কমিটির সরকারের কাছে, পূর্তমন্ত্রীর কাছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সর্বমহলে একটা গ্রহণযোগ্যতাই শুধু না, তাদের একটি দায়বদ্ধতাও থাকে, যেহেতু তারা নিবন্ধিত সংগঠন প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে আছেন। কাজেই আমি মনে করি যে আপনি যে কথা বলছিলেন যে সারা জীবনের পরিশ্রমের কষ্টার্জিত যে সঞ্চয়, সেই সঞ্চয় দিয়ে তার প্রজন্মের সন্তানদের জন্য যে একটি নিরাপদ ঠিকানা, নির্ভাবনার ঠিকানা, যারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখাটা কিন্তু কোনো অপরাধ নয়, স্বপ্ন দেখতেই পারে, এবং স্বপ্নই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। এবং শুধু বাঁচিয়ে রাখার প্রশ্ন নয়, আমাদের আবাসন ব্যবস্থাটাও তো মানে একটি সুব্যবস্থাপনার তো পরিকল্পিত নগরায়নই তো পারে। সেই পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে কিন্তু রিহ্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ যেসব জায়গায় এই রিহ্যাব প্রতিষ্ঠানগুলো বা যে ডেভেলপার কোম্পানিগুলো এই ধরনের আবাসন প্রতিষ্ঠান গড়ে তুলছেন, সেই সব জায়গায় কিন্তু রাস্তার ক্ষেত্রেও একটি নীতিমালা তাদের মেইনটেইন করতে হয়, সেখানে রাস্তা অনেকটা প্রশস্ত হয়। তারপরে হাই রাইজ বিল্ডিং করার ক্ষেত্রে তাদেরকে অনেক নীতিমালা অনুসরণ করতে হয়, সেখানে মজবুত একটি বিল্ডিং বা ভবন অন্ততপক্ষে গ্রাহকরা পেতে পারে। এই যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঝামেলা, এই ঝামেলাগুলো যদি অ্যাভয়েড করে রিহ্যাব তার সঠিক মানে পরিকল্পনা নিয়ে এগোতে পারে, তাহলে তো অবশ্যই নগরবাসীর জন্য এটি একটি সহায়ক প্রতিষ্ঠান, সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবেও রিহ্যাব অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু গ্রাহকদের ভোগান্তিকে চরমে নিয়ে যদি কেউ এটিকে, এই ব্যবসাটিকে শুধুমাত্র প্রতারণার ব্যবসা হিসেবে গ্রহণ করে, এটিকে যদি হুট করে শর্ট মানে সংক্ষেপে মানে ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হওয়ার এই মাধ্যম হিসেবে এই রিহ্যাব ব্যবসায় আসে, তখন তো তাদের অসৎ উদ্দেশ্য অবশ্যই আমরা মনে করি যে একটি ক্রাইম, এবং এর বিরুদ্ধে শাস্তিমূলক অপরাধ আইনে রয়েছে, তার প্রয়োগ ঘটাতে হবে। কারণ আমাদের কষ্টার্জিত অর্থ নিয়ে কেউ সিনিমিনি করবে, প্রতারণা করবে, আর তার কোনো বিচার হবে না, সেটি তো আমরা, এটি তো রাষ্ট্রের তো, সরকারের তো একটি নিয়ম আছে, সংবিধান মতে তো একটি রাষ্ট্র পরিচালিত হয়। কাজেই এখানে আইনের বিধানও থাকবে, আইনের প্রয়োগও ঘটবে। রিহ্যাব যেরকম একটি অভিভাবক সংগঠন, বৈধ সংগঠন, সেই সংগঠনের মানে অ্যাক্টিভ রোলও থাকবে। এমনকি যার যেসব গ্রাহক মানে তাদের কন্ডিশন ব্রেক করে, তাদের বিরুদ্ধেও আমি মনে করি যে রিহ্যাবের একটি নীতিমালার আওতায় তাদেরকে আনা উচিত। কারণ একজনের জন্য, দুইজনের জন্য একটি ভবনের, যেটি শাওন ভাই বলছিলেন, মেজরিটি বা অধিক সংখ্যক গ্রাহক কোনোভাবেই ভোগান্তির শিকার হতে পারেন না। এটিও এক ধরনের আমি মনে করি যে মানে অপরাধের পর্যায়ে পড়ে, অথবা গ্রাহকের ওই ব্যর্থতাটাই তখন ওই কোম্পানির মালিককে বিতর্কিত করে। এই সার্বিক বিষয় বিশ্লেষণ করেই রিহ্যাবকে আমি মনে করি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আচ্ছা আচ্ছা, সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে কথাটি বলছিলাম যে একটি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সাধ্যের মধ্যে আনার যে বিষয়, সেটির ক্ষেত্রে আসলে ব্যাংক ঋণ বা সিঙ্গেল ডিজিট ঋণের কথা আমরা প্রায় শুনে আসছি। সেই স্বল্প সুদের ঋণের বিষয়ে যদি খুব সংক্ষেপে একটু বলেন, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আচ্ছা, আসলে শেষ পর্যায়ে অনুষ্ঠানের আমি যেটা বলতেছি যে আমাদের 2008-09 বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক 9% সুদে আমাদের এই রিয়েল এস্টেট
খাতে 700 কোটি টাকা আমাদের বরাদ্দ দিয়েছিল, যেটা রিয়েল এস্টেট সেক্টরে আমাদের একটা ভালো একটা জাগরণ হয়েছে। 2010 সালে এই ব্যাংক ঋণটা বন্ধ হয়ে যায় এবং আমাদের শেয়ার মার্কেট সহ বিভিন্ন নানাবিধ কারণে এই রিয়েল এস্টেট ব্যবসা একটা ধস নামে গত 4-5 বছর। আমরা এখান থেকে এই ব্যবসাকে আবার গ্রাহকদের আস্থায়, সরকারের আস্থায় এবং আমরা নিজেরা নিজেদের আস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা গ্রাহকদের, বিশেষ করে নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারদের একটি ছাদের নিচে আনার জন্য, অর্থাৎ একটি স্বল্প মূল্যে ফ্ল্যাট দেওয়ার জন্য আমরা কিছু, আমাদের পক্ষ থেকে আমরা কিছু কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা বলেছি যে একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার তার অর্জিত আয়ের, তার যে সাংসারিক খরচ, পারিবারিক খরচ শেষ করে যে সঞ্চিত টাকাটা, সে সামান্য সঞ্চিত টাকাটা দিয়ে সে কিন্তু একটা ফ্ল্যাট কেনার মতো ক্যাপাসিটি বা অ্যাবিলিটি তার থাকে না। সেক্ষেত্রে ব্যাংক ঋণ পৃথিবীর উন্নত বিশ্ব সহ সমস্ত দেশে এই আবাসনের জন্য তাদের কিন্তু ব্যাংক থেকে একটা স্বল্প সুদে দীর্ঘমেয়াদী একটা লোনের ব্যবস্থা আছে, যেটা আমাদের দেশে 2010-এ বন্ধ হয়েছে। তো আমরা সরকারের সাথে দফায় দফায় আমরা আলোচনা করেছি, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমরা বৈঠক করেছি। আমরা আশা করব যে আমাদের এই বিষয়টা, এই দাবিটা অন্তত বিবেচনা করে আমরা এবং আমাদের যে সিক প্রজেক্টগুলো আছে, আমাদের সমস্ত এই আবাসন খাতে প্রায় 80 থেকে 90 হাজার কোটি টাকা বরাদ্দ ইনভেস্ট আছে আমাদের, সেখানে এখান থেকে ফেরায় আনার একমাত্র রাস্তা আমাদের এই সিক প্রজেক্টগুলো, এগুলোর কারণে কিন্তু বিশৃঙ্খলা যত অভিযোগ, অসংখ্য ধন্যবাদ। সিক প্রজেক্টগুলোকে আমাকে ফিরে আনতে হলে আমাদের অবশ্যই 20,000 কোটি টাকা আমরা একটা বরাদ্দ চেয়েছি বাংলাদেশ ব্যাংক থেকে। এই বরাদ্দটা যদি আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই প্রজেক্টকে আমরা ফিরিয়ে আনবো। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। আমরা আশা করব সরকার যে প্রস্তাবগুলো রিহ্যাবের পক্ষ থেকে আছে সেগুলো বিবেচনা করবেন। পাশাপাশি একটি বিষয় বলে রাখা দরকার, বিশ্বব্যাংকের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে আগামী 4 বছরে দেশের যে আবাসন চাহিদা আছে তা প্রায় দ্বিগুণ হতে পারে। আশা করি সেই বিষয়টির দিকেও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং যারা আছেন তারা এবং সরকার উভয়ই আসলে এই বিষয়টির জন্য প্রস্তুতি নেবেন এবং সেই প্রত্যাশা করেই আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি মাই টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।